আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমাদের এইচএসসি কেমিস্ট্রির বিবিসি ক্লাসের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এখানে তোমরা অনেকেই বিবিসির লোগো দেখে হয়তো বুঝতে পারছো যে বিবিসি কি কোনো নিউজের জন্য তোমাদেরকে আসলে লাইভে নিয়ে এসেছি, নাকি এটা আসলে কেমিস্ট্রির কোনো একটা টপিক। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কেমিস্ট্রির বেসিক বিল্ডিং ক্লাস। মানে কেমিস্ট্রি তোমরা যারা 9-10 থেকে তোমরা যারা ইন্টারমিডিয়েটে নতুন করে জার্নি শুরু করছো, সেখানে নবম দশম শ্রেণীর কেমিস্ট্রির সাথে ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রির অনেকগুলো টপিকে অনেক বেশি মিল আছে। তো সেই টপিকগুলোকেই আমরা আসলে নাম দিয়েছি বেসিক বিল্ডিং ক্লাস, যেগুলো যদি তুমি স্ট্রং করতে পারো তাইলে দেখবা তোমার ইন্টারমিডিয়েটের জার্নিটা অনেকখানি সহজ হয়ে যাবে। অর্থাৎ 9-10 যে টপিকগুলো টুকটাক ধারণা নিয়েছো, ইন্টারমিডিয়েটে সেই টপিকগুলো একটু এক্সপ্লানেশন সহ তোমাদেরকে পড়তে হবে। তো ওই টপিকগুলোর সাথে ইন্টারমিডিয়েটের টপিকগুলোর যদি কানেকশন করতে পারি এবং শুরুতেই যদি আমরা এই বেসিকগুলো ক্লিয়ার করে নিতে পারি, তাহলে পুরো ইন্টারমিডিয়েটের জার্নিতে তোমাদের দেখবা পুরো কেমিস্ট্রিটা অনেকখানি সহজ লাগছে। তোমরা অনেকেই কেমিস্ট্রিকে ভয় পাও, এই টপিক কঠিন, ওই টপিক কঠিন, এই টপিকটা পড়তে ভালো লাগে না। বাট তুমি যদি এমন ভাবে পড়ো যে তোমার এইচএসসির যে টপিকগুলো এসএসসির সাথে মিল রয়েছে, সেগুলো যদি প্রথমেই ক্লিয়ার হয়ে নাও এবং সেটা যদি তোমার বেসিককে অনেক বেশি স্ট্রং করতে পারে, তাহলে তোমার কেমিস্ট্রি ভীতি কমপ্লিটলি দূর হয়ে যাবে। এই জন্যই আমাদের যাত্রা হচ্ছে বিবিসি ক্লাস, বেসিক বিল্ডিং ক্লাস, যে ক্লাসগুলোর মাধ্যমে তুমি তোমার বেসিকটাকে স্ট্রং করে নিতে পারবে। তো যারা যুক্ত হচ্ছ, হোপফুলি তোমরা ভালো মতো শুনতে এবং দেখতে পাচ্ছ। তো চলো আমরা আমাদের মেইন ক্লাসে চলে যাব। তার আগে আমি একটু চেক করে নেই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি একটু চেক করে নেই। সালাম দিচ্ছ অনেকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, যেহেতু ক্লাসটা পাবলিকলি হচ্ছে, সো আমি চাইবো তোমরা ক্লাসটা শেয়ার করে দিবে। ওকে, বেসিক বিল্ডিং ক্লাস, ফাইন, বেসিক বিল্ডিং ক্লাস বিবিসি 02। হ্যাঁ, এর আগে একটা ক্লাস হয়েছে। আমার সাথে অলরেডি তোমরা অনেকেই যুক্ত হয়ে গিয়েছো। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করব। যারা যুক্ত হচ্ছে দেরি না করে বাকিদেরকে একটু মেনশন করে দিতে পারো। হ্যাঁ, দেরি না করে ঝটপট বাকিদেরকে একটু মেনশন করে দিতে পারো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাইন। তো চলো আমরা আমাদের ক্লাসটা এক্ষুনি শুরু করে ফেলবো। আজকে মূলত আমরা যে টপিকটা কভার করব সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, আজকে মূলত যে টপিকটা কভার করব সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা 1 থেকে 30 মৌলের ইলেকট্রন বিন্যাসটা শিখে ফেলার চেষ্টা করব। ঠিক আছে? ওকে। আর যেহেতু ক্লাসটা পাবলিকলি হচ্ছে, তোমরা চাইলে তোমাদের স্কুলের কিংবা তোমরা এইচএসসি 27, যেহেতু তোমরা এখন এসএসসি 25 থেকে তোমরা ছিলা হচ্ছে এসএসসি 2025 এবং তোমরা এখন হয়ে গিয়েছো এইচএসসি ব্যাচ 2027। এটা হচ্ছে তোমাদের নতুন পরিচয়, তাই না? এই পরিচয়ের তোমাদের অ্যাডমিশন জার্নি, ইন্টারমিডিয়েটের জার্নি শুরু হচ্ছে। ওকে, তো এই পরিচয়ে যেহেতু তোমাদের সামনে জার্নিটা শুরু হবে, তার মানে তোমরা এখন এইচএসসির যাত্রা অর্থাৎ কলেজের যাত্রা শুরু করেছো। সো কলেজের যাত্রায় আজকে আমাদের ক্লাস হচ্ছে কেমিস্ট্রি বইয়ের ইলেকট্রন বিন্যাসের উপরে। পুরো প্রথম পত্র, দ্বিতীয় পত্র, পুরোটা জায়গায় তোমাদের দেখবা ইলেকট্রন বিন্যাস নিয়ে পড়তে হচ্ছে। তো ইলেকট্রন বিন্যাস টপিকটা তো অনেক ইম্পর্টেন্ট, তাই না? সো ইলেকট্রন বিন্যাসের A to Z সবকিছু আজকে তোমাদেরকে শেখাবো। ওকে, ফাইন। অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। সাইকেল 1-এ দুটো চ্যাপ্টারের ক্লাস থাকবে। একটা হচ্ছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এবং অপরটি হচ্ছে গুণগত রসায়ন। এই দুটো চ্যাপ্টারের উপর আমরা সাইকেল 1-এ পড়াবো। ওকে, তো চলো আমরা আমাদের টপিকটা শুরু করে ফেলি। সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস আমাদের কেমিস্ট্রির যতগুলো চ্যাপ্টার রয়েছে, প্রথম পত্র কিংবা দ্বিতীয় পত্র, সবগুলো জায়গাতে তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, 9-10-এ তোমরা ইলেকট্রন বিন্যাস শিখে এসেছো, বাট তোমরা সেখানে অনেক নীতি মেইনটেইন না করে শিখেছো। আউটবাউয়ের নাম শোনো নাই তোমরা। 1s এর পরে 2s হয়, 2s এর পর 1s 2s 2p 3s, এই যে একটার পর একটা যাচ্ছ, এটা কিভাবে এসেছে সেই এক্সপ্লেনেশনই আজকে তোমাদেরকে আমি শেখাবো। হ্যাঁ, ওকে, যারা যুক্ত হচ্ছে ঝটপট বাকিদেরকে একটু মেনশন করে ফেলো এবং
ক্লাসটি তোমার প্রোফাইলে এবং তোমার স্কুলের কিংবা কলেজের গ্রুপে শেয়ার করে দাও। চটপট শেয়ার করে ফেলো। চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। ওকে, তো আমরা পড়ছি হচ্ছে, দেখো আমরা পড়ছি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ, আমরা কয়েকটা পার্টে ভাগ করে নেই। চলো আমাদের টপিকটাকে কয়েকটা পার্টে ভাগ করে নেই, ফাইন। আমরা প্রথমে জানার চেষ্টা করব ইলেকট্রন বিন্যাস, তাই না? প্রথমে জানার চেষ্টা করব ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাস জানতে গেলে আমার দুটো জিনিস সম্পর্কে একটু জানতে হবে। ইলেকট্রন কোথায় থাকে? ইলেকট্রন থাকে হচ্ছে অরবিটালে, তাই না? অরবিটের যে জায়গাগুলোতে ইলেকট্রন থাকে সেটা হচ্ছে অরবিটাল। অরবিট এবং অরবিটাল, তাই না? অরবিট এবং অরবিটাল। সো আমরা প্রথমেই যদি একটা ফিগারে যাই, দেখো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার অঞ্চলগুলোতে ইলেকট্রন সমূহ ক্রমাগত ঘুরতে থাকে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি অরবিট, রাইট? সেটাকে আমরা বলছি অরবিট। তো এইটা হচ্ছে যদি আমরা বলি নিউক্লিয়াস, এই যে প্লাস, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার অঞ্চলগুলোতে ইলেকট্রন সমূহ ক্রমাগত ঘুরতে থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার অঞ্চলগুলোতে ইলেকট্রন সমূহ ক্রমাগত ঘুরতে থাকে তাকে কি বলে? তাকে বলা হয় অরবিট। ঠিক আছে, তাকে বলা হয় অরবিট। হ্যাঁ, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার অঞ্চলগুলোতে ইলেকট্রন সমূহ ক্রমাগত ঘুরতে থাকে। তোমরা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছো, তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও তো তোমাদের কার কোন স্কুল ছিল। হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কে কোথা থেকে জয়েন করেছো। আর আরেকটা হচ্ছে, অ্যাকচুয়ালি তোমরা কি এইচএসসি 27 নাকি অন্য ব্যাচেরও কেউ যুক্ত হয়েছো? কারণ যেহেতু লাইভটা খুব ওপেনলি হচ্ছে, তাই না? সো একটু জানায় ফেলো যে তোমরা কে কোন স্কুল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো। অনেকদিন পর আপনার ক্লাসে আসলাম, ফাইন। ওকে, আজিজুল ক্লাস টাইম চেঞ্জ করে দিব। হ্যাঁ, ক্লাস টাইম চেঞ্জ করে দিব, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ক্লাস টাইম চেঞ্জ করে দিব, কোনো অসুবিধা নাই। এবার আসো অরবিট। অরবিটের আরো বেশ কিছু নাম আছে। সেটা হচ্ছে শক্তি স্তর, হ্যাঁ, শক্তি স্তর। তারপর হচ্ছে কক্ষপথ। তারপর আরো নাম আছে স্তর, শুধু স্তর, অথবা তুমি বলতে পারো এটারে শেল বলতে পারো। হ্যাঁ, এই চারটাই সেম। তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার অঞ্চলগুলোতে ইলেকট্রন সমূহ ক্রমাগত ঘুরতে থাকে তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি অরবিট। নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার অঞ্চলগুলোতে ইলেকট্রন সমূহ ক্রমাগত ঘুরতে থাকে তাকে আমরা বলছি অরবিট। হ্যাঁ, তাকে আমরা বলছি অরবিট। নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার অঞ্চলগুলোতে ইলেকট্রন সমূহ ক্রমাগত ঘুরতে থাকে। এই ডেফিনেশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, 9, 10 তোমরা এটা শিখে আসছো, তাই না? ফাইন। এবার আসো, কোনো একটা অরবিটে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? কোনো একটা অরবিটে ইলেকট্রন থাকতে পারে। যেমন অরবিটকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান কত কত হতে পারে? 1, 2, 3, 4 ... এখন বিজ্ঞানী বোর পরমাণু মডেলে বলা আছে KLMN, তাই না? KLMN। যেমন এটাকে আমরা যদি বলি K, এইটা হচ্ছে L, এটা হচ্ছে M, এটা হচ্ছে n-তম শক্তি স্তর। এইটা দ্বারা আসলে কি বোঝায়? K মানে হচ্ছে সেখানে n এর ভ্যালু হচ্ছে 1, L মানে n এর ভ্যালু 2, M মানে L এর ভ্যালু হচ্ছে 3, N মানে L এর ভ্যালু হচ্ছে 4। তাইলে KLM এর মানে কি দাঁড়ালো? 1, 2, 3, 4। দেখো এইটা কিন্তু তোমরা অনেকেই জানতা না KLMN মানে কি, তাই না? এবার তোমাদেরকে সুন্দর একটা ফর্মুলা শেখাই, চলো সুন্দর একটা ফর্মুলা শেখাবো। কোন একটা অরবিটে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে বলতে পারবা কেউ? কোন একটা অরবিটে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? ধরো তোমাকে বললাম পঞ্চম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে, কেমনে বের করব? এন এর ভ্যালু তো এখানে 5, বুঝতে পারছি। বাট কোন একটা অরবিটে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? দশম অরবিটে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? নিশ্চয়ই এটা একটা ফর্মুলা আছে। তাইলে অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতা, সুন্দর করে লিখবা। ক্লাস শেষে কারো যদি দেখছে হাতের লেখা খারাপ হইছে, অনলাইন থাপ্পড় দিব কিন্তু। ধারণ ক্ষমতা এর সূত্রটা কি? এর সূত্র হচ্ছে 2n²।
অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n স্কয়ার। ঠিক আছে, 2n স্কয়ার দিয়ে তুমি খুব সহজেই বের করে ফেলতে পারবা কোন একটা অরবিটে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন আছে। তাহলে এবার দেখো আমরা কিভাবে বের করতে পারি। যদি বলি প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে, প্রথম শক্তি স্তর এর মানে কি জানো? এর মানে হচ্ছে n = 1, তাহলে 2n স্কয়ার = কত? 2টা। এখন আমি যদি বলি দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, 2n স্কয়ার সমান হচ্ছে 8। তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, 2n স্কয়ার n এর জায়গায় 3 বসাও, 18। n সমান যদি 4 হয় চতুর্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, 32টা। এবার প্রিয় বুদ্ধিজীবীগণ তোমরা এবার আমাকে বলবা n সমান যদি 5 হয় তাইলে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? যে সবার আগে বলতে পারবা তার একটা চকলেট দিব, যে সবার আগে বলতে পারবা তাকে আমরা একটা চকলেট দিব। n সমান যদি হয় 5 তাহলে কয়টা ইলেকট্রন থাকবে? আমরা কিন্তু অলরেডি বলে দিছি ফর্মুলাটা হবে হচ্ছে 2n স্কয়ার। ঠিক আছে, যে পারবা না এটা তারা হইতেছে গাধা এবং গাধিনী। ঠিক আছে, যারা ছেলে আছো তারা হচ্ছে জন্মের গাধা, যারা পারবা না মেয়ে যারা আছো তারা হচ্ছে গাধিনী। ওকে, চটপট বলো পঞ্চম শক্তি স্তর। একজন লিখছে 18, ওর একটা অনলাইন থাপ্পড় দিব। n সমান যদি 5 হয় তাইলে সেখানে কয়টা ইলেকট্রন থাকতে পারে? ঠিক আছে, ফাইন। n সমান 6 হইতে পারে, n সমান 7 হইতে পারে। ফাইন, তোমাদের পারভেজ ভাই লিখেছে শিরায় শিরায় রক্ত আর ভাইয়ার ভক্ত। ওকে, তোমাদের পারভেজ ভাই খুব দারুণ ফিজিক্স পড়ায়। হ্যাঁ, এসএসসি তে তোমরা যারা ছিলা তোমরা পারভেজ ভাইয়ের ক্লাস পেয়েছো তাই না? সে হচ্ছে ইন্টারমিডিয়েটেও তোমাদেরকে ফিজিক্স পড়াবে। ওকে, যারা যুক্ত হচ্ছে ঝটপট একটু বলে ফেলো তো উত্তর কি হবে, একটু বলে ফেলো তো উত্তরটা কি হবে। 50 বলছো, বাহ, সবাই দেখি বুদ্ধিজীবী, সবাই দেখি বুদ্ধিজীবী, সবাই পেরে যাচ্ছে। আয় হায়, বাহ, ভুল প্রমাণ করে দিলা আমারে। ওকে ফাইন, তো এবার আসো দেখি সবাই পারো। আচ্ছা, সহজ হয়ে গেছিল প্রশ্নটা। বলো তো n সমান 6 হলে কয়টা ইলেকট্রন থাকবে? আচ্ছা, নতুন একটা জিনিস শেখাবো এটা বলতে বলতে। n সমান 6 হলে কয়টা ইলেকট্রন থাকবে? আচ্ছা, এবার বলবা যে n সমান 3 হলে দেখো এখান থেকে দুটো জিনিস জানতে হয়। হ্যাঁ, ওর একটা অরবিটে কতগুলো অরবিটাল থাকতে পারে। হ্যাঁ, অরবিটাল সংখ্যা কতগুলো, অরবিটাল সমান কয়টা। নতুন একটা জিনিস শেখাচ্ছি, এইটা কিন্তু আবার পারবা না। n সমান 3 হলে অরবিটাল কয়টা দেখি তো। এইবার কি আমরা বুদ্ধিজীবীদেরকে খুঁজে পাবো নাকি গাধা গাধিনীদেরকে খুঁজে পাবো? দেখি 72 লিখছো, ফাইন, মেনে নিলাম 72টা। কারণ 2n স্কয়ার মানে হচ্ছে, এখান থেকে যদি বলি 2n স্কয়ার মানে হচ্ছে 2 × 6 স্কয়ার, তার মানে 72। বুঝলাম। তাহলে এবার এই উত্তরটা দাও, এই যে এইটার উত্তর দাও, এটার উত্তর দাও। চটপট উত্তর দিবা, 3 সেকেন্ডের মধ্যে উত্তর দিবা। 1 2 3 বলতে বলতে, পরে কিন্তু উত্তর দিব না। 3টা। n সমান 3 হলে অরবিটাল কয়টা বলেছি? ফর্মুলা শেখায় 3টা না একটা দিব থাপ্পড়। 3টা না 3টা। কে বলছে তোমারে 3টা? এই কচু শিখে আসছো তোমরা এসএসসি তে, কচুটা শিখে আসছো। 3টা। একজন লিখছে 72টা, একজন লিখছে 3টা। দেখো ফর্মুলা শিখো। অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n স্কয়ার। আর যদি আমরা বলি যে অরবিটাল বের করার ফর্মুলা কি, আমরা যদি বলি অরবিটাল বের করার ফর্মুলা কি, অরবিটাল কেমনে বের করে, সেটা হচ্ছে অরবিটাল বের করার ফর্মুলা, n এর মান দেওয়া থাকলে অরবিটাল বের করার ফর্মুলা হচ্ছে n স্কয়ার। এটা শিখতে হবে। অরবিটাল হচ্ছে n স্কয়ার, ইলেকট্রন কয়টা 2n স্কয়ার, ইলেকট্রন কয়টা 2n স্কয়ার, অরবিটাল কয়টা n স্কয়ার। তাইলে n সমান 3 হলে n স্কয়ার সমান কত 9। তাহলে যারা যারা 3টা বলছো সবাই হাই বেঞ্চের উপরে উঠবা, কান ধরে 5 মিনিট দাঁড়ায় থাকবা। সবাই হাই বেঞ্চের উপরে উঠো, সবগুলো হাই বেঞ্চের উপরে উঠবা।
কান ধরে 5 মিনিট দাঁড়ায় থাকবা, এটা হচ্ছে শাস্তি। যারা যারা 3টা বলছে, মাত্র বলছে, ওটা শেখাচ্ছি ফাহিম, ওটা শেখাচ্ছি। সাব্বির হোসেন শাহিন 10 লিখছে, হাই বেঞ্চের উপরে উঠবা। প্রমিত মন্ডল 14 লিখছো, হাই বেঞ্চের উপরে উঠবা। আজিজুল হাকিম 4 লিখছো, হাই বেঞ্চের উপরে উঠবা। উইঠা কান ধরে একদম দাঁড়ায় থাকবা। আমি দেখতে পাচ্ছি না, বাট কেউ যদি না দাঁড়াইছো তাহলে সবার বাসায় বাসায় চলে যাব, চলে যেয়ে চেক করে আসবো। ফাইন, তাহলে দেখছি যে আমাদের দুটো ফর্মুলা শিখলাম। এক হচ্ছে এন এর মান যদি দেওয়া থাকে, অরবিটাল বের করার ফর্মুলা হচ্ছে এন স্কোয়ার, ইলেকট্রন বের করার ফর্মুলা হচ্ছে 2n স্কোয়ার, তাই না? ওকে, সরি স্যার, ভুল হয়ে গেছে। একজন কান ধরে মাপ চাইছে, ঠিক আছে, সাইফুলের মাপ করে দেওয়া হইলো। ওকে, তাহলে এবার বলো, এইটা বললে সবাই মাপ করে দিব। n সমান 4 হইলে অরবিটাল কয়টা? n সমান 4 হইলে অরবিটাল কয়টা? চটপট বলবা। n সমান 4 হলে অরবিটাল কয়টা? যারা কিছু না লিখছে ওদের শাস্তি হচ্ছে ও পরের দিন আমাদের ক্লাসে চকলেট কিনে নিয়ে আসবে। এবার আসো, n সমান 4 হইলে বলে ফেলো, n সমান যদি 4 হয় তাহলে অরবিটাল কয়টা? এবার আসবো আমরা শক্তি স্তর সম্পর্কে জানলাম, আমরা উপশক্তি স্তর সম্পর্কে এবার জানার চেষ্টা করব। উপশক্তি স্তর সম্পর্কে, উপশক্তি স্তর, অরবিটের যে জায়গাগুলোতে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সব থেকে বেশি সেটাকে আমরা বলছি অরবিটাল। অরবিটের যে জায়গাগুলোতে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সব থেকে বেশি সেগুলোকে আমরা বলছি অরবিটাল। ইলেকট্রন মেঘের ঘনত্ব সব থেকে বেশি, পড়ছো না? ইলেকট্রন মেঘের ঘনত্ব সব থেকে বেশি বা ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সব থেকে বেশি, সেই জায়গাগুলোকে আমরা কি বলি? অরবিটাল বলি। ইলেকট্রন মেঘের ঘনত্ব সব থেকে বেশি, ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সব থেকে বেশি, সেগুলোকে আমরা কি বলছি? অরবিটাল বলছি, তাই না? অরবিটাল বলছি। আচ্ছা, এবার অরবিটাল কি কি আছে? এস পি ডি এফ। অরবিটাল গুলো কি কি দেখো। অরবিটাল, অরবিটাল, অরবিটাল বলতে আসলে কি বোঝায়? অরবিটাল বলতে বোঝায়, অরবিটাল বলতে কি বোঝায়? যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব সব থেকে বেশি কিংবা ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সব থেকে বেশি। হ্যাঁ, ইলেকট্রন মেঘের ঘনত্ব সর্বাধিক, ইলেকট্রন মেঘের ঘনত্ব সব থেকে বেশি, ইলেকট্রন মেঘের ঘনত্ব সর্বাধিক, ইলেকট্রন মেঘের ঘনত্ব সর্বাধিক বা ইলেকট্রন মেঘের ঘনত্ব সব থেকে বেশি, ইলেকট্রন মেঘের ঘনত্ব সর্বাধিক কিংবা ইলেকট্রন মেঘের ঘনত্ব সর্বাধিক কিংবা ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সর্বাধিক অরবিটের যে জায়গাগুলোতে, সেগুলোকে আমরা বলি অরবিটাল। অরবিটাল হচ্ছে কয়টা? অরবিটাল হচ্ছে 4টা, এসপিডিএফ। বুঝতে পারছো অরবিটাল কয়টা? অরবিটাল হচ্ছে এসপিডিএফ। ফর্মুলা শেখাবো, ফর্মুলা শেখাবো, সব শেখাবো। কান্নাকাটি করো না, পেছন থেকে কান্নাকাটি করতেছে কে? কান্নাকাটি করতেছে কে? আগে আমি শেখাই, আগেই কান্নাকাটি শুরু করে দিছো। সেটা হচ্ছে এসপিডিএফ, এসপিডিএফ। হ্যাঁ, তো এসপিডিএফ এবার হচ্ছে এল এর মান, ফর্মুলা, ইলেকট্রন। ঠিক আছে, দেখো আমরা দুটো ফর্মুলা শিখবো, অরবিটাল কিংবা উপশক্তি স্তর, একই জিনিস। হ্যাঁ, অরবিটালকে আমরা উপশক্তি স্তর বলতে পারি, বাট অরবিটালকে আমরা উপশক্তি স্তর বলতে পারি, বাট অরবিটাল এবং উপশক্তি স্তরের পার্থক্য আমরা পরে শিখব। উপশক্তি স্তর, উপশক্তি স্তর, হ্যাঁ, উপশক্তি স্তর কিংবা অরবিটাল আপাতত জেনে রাখো যে দুইটাই সেম জিনিস, দুইটাই সেম জিনিস। হ্যাঁ, ওকে ফাইন। এবার দেখো অরবিটাল, অরবিটাল, হ্যাঁ, অরবিটাল, অরবিটাল এল এর মান, এল এর মান, তারপর হচ্ছে এল এর মান, এল এর মান যখন আমি বসাইতে পারছি, এল এর মান যখন আমি বসাইতে পারছি তখন সূত্র বসাবো, ইলেকট্রন বসাবো। ঠিক আছে, তখন ফাইনালি আমরা কি বসাবো? ইলেকট্রন বসাবো, ইলেকট্রন বসাবো। ফাইন, এবার আসা যাক ফাইন, এবার আসো আমরা দুটো ফর্মুলা শিখবো, আমরা দুটো ফর্মুলা শিখবো। সেটা হচ্ছে
অরবিটালে ইলেকট্রন কয়টা আছে? অরবিটালে ইলেকট্রন বের করার সূত্র হচ্ছে 2 ইন্টু 2l প্লাস 1। অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা ফর্মুলা হচ্ছে 2 ইন্টু 2l প্লাস 1। অরবিটাল কত প্রকার? 4 প্রকার। দেখো s p d f কয় প্রকার? অরবিটাল হচ্ছে 4 প্রকার। অরবিটাল কত প্রকার? অরবিটাল হচ্ছে 4 প্রকার। বুঝতে পারছো? এখন s অরবিটালের জন্য l আমরা পরবর্তীতে কোয়ান্টাম সংখ্যা জানবো। এই যে n কে কি বলা হয় জানো? প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়। l কে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হয়। পরবর্তীতে জানবো, আপাতত কিছু জানার দরকার নাই। শুধু এটুকু জানো, l এর ভ্যালু s এর জন্য 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য 3। এবার এই ফর্মুলা একটু মানটা বসায় দেখো তো। সূত্রটা কি? 2 ইন্টু 2l প্লাস 1, তাই না? 2 ইন্টু 2l প্লাস 1। এখানে যদি 0 বসাও, হ্যাঁ মানে সবার জন্য সূত্র সেম, সবার জন্য সূত্র সেম, এটাই সূত্র। মানে সবার জন্য সূত্র সেম, সূত্র সেম, সূত্র সেম। বরং আমরা এভাবে দেখাইতে পারি, সূত্রটারে এভাবে দেখাইতে পারি, সবার জন্য সূত্র সেম। 2 ইন্টু 2l প্লাস 1। কোন একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে তার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু 2l প্লাস 1। এবার তাহলে আমাকে বলো s এ কয়টা ইলেকট্রন থাকতে পারে, p তে কয়টা ইলেকট্রন থাকতে পারে, d তে কয়টা ইলেকট্রন থাকতে পারে, f এ কয়টা ইলেকট্রন থাকতে পারে। এতদিন একদম গাধার মতো মুখস্থ করে আসছো। ম্যাথ কি মুখস্থ করার জিনিস? ম্যাথ কি মুখস্থ করার জিনিস না? বুঝে আন্দাজে মুখস্থ করে আসছে। এই সত্যি করে বলবা, যতজন লাইভে আসো একদম সত্যি করে বলবা কে কে মুখস্থ করে আসছে এর আগে। হ্যাঁ 6 ফিট শাফিন, হ্যাঁ কে কে মুখস্থ করে আসছো বলবা। এল এর মান যদি 0 হয়, এল এর মান যদি 0 হয় তাহলে 2 ইন্টু 0 প্লাস 1, তাহলে 2 1 কে 2। এস এর সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। পি এর মান, পি তে কয়টা ইলেকট্রন থাকতে পারে? পি এর জন্য এল এর মান 1, 2 1 কে 2 আর 1 3, 3 দুগুণে 6। ডি তে কয়টা ইলেকট্রন থাকতে পারে? ডি এর জন্য এল এর মান কত? 2, তাহলে 2 দুগুণে 4 আর 1 5, 5 দুগুণে কত? 10। তাহলে এফ এ মুখস্থ করছো 14। চলো মিলাই দেই তোমাদেরকে ম্যাথ করে। এল এর মান কত? এফ এর জন্য 3, তাহলে 3 দুগুণে 6 আর 1 7, 7 দুগুণে কত? 14। এবার কি বুঝতে পারছো যে এই ফর্মুলা দিয়ে আসলে জিনিসপত্রগুলো আসছে? এই পুরো জিনিসটা কই থেকে আসছে? এই ফর্মুলা থেকে আসছে, তাই না? এই ফর্মুলা থেকে এসেছে। তাহলে দেখো কত সহজে আমরা এটা মুখস্থ করে ফেললাম। আমি জানি ভাইয়া, আমি জানি। 0 কে লিখলো আজিজুল হাকিম, 0 6 10 14। 2, আরে 2 0 মানে 2, 2 0 মানে 0, বাট প্লাস 1 আছে না? তাহলে 2 1 কে 2। এস এ 0টা ইলেকট্রন থাকতে পারে। তোমরা যেটা মুখস্থ করছো, এস এ সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, পি তে 6টা ইলেকট্রন থাকতে পারে, ডি তে 10টা ইলেকট্রন থাকতে পারে, এফ এ 14টা ইলেকট্রন থাকতে পারে। কোত্থেকে আসছে এটা? গাধা, কোত্থেকে আসছে এটা? কনসেপ্টটা মুখস্থ করতে হবে, হ্যাঁ, বাট সূত্রটা জানা থাকতে হবে। এফ এ 14টা। তাহলে আমরা যে কনসেপ্টটা জানলাম সেটা হচ্ছে অরবিটাল ইলেকট্রন কয়টা থাকতে পারে তার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু 2l প্লাস 1। আর এল এসেছেই হচ্ছে অরবিটালের কনসেপ্ট থেকে। এলটাকে আমরা বলি, পরবর্তীতে শিখবা, এটাকে আমরা বলি হচ্ছে সহকারী, এখন না জানলেও চলবে, সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে এটাকে। যদি জানতে চাও এই যে জানাই দিলাম, সহকারী কোয়ান্টাম সংখ্যা। এইটার নাম কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা। বুঝতে পারছো? এইগুলা যোগ করলে কত হবে? দেখবা 32 হয়ে যাবে। n সমান 4 এর জন্য, n সমান 4 এর জন্য ইলেকট্রন কয়টা ছিল? 32টা। ওকে, তাইলে এইটুকু বুঝতে পারছো কিনা সবাই আমাকে বলো। n এবং l, অরবিট এবং অরবিটালের কাহিনী বুঝতে পারছো কিনা সেটা বলো। এই যে এফ এ 14টা ইলেকট্রন থাকতে পারে, ডি তে 10টা ইলেকট্রন থাকতে পারে, এটা কি বুঝতে পারছো? এখন দারুণ একটা খেলা তোমাদেরকে শেখাবো, একটা দারুণ জিনিস শেখাবো তোমাদেরকে। ওকে ফাইন। উত্তেজিত 27-এর ক্লাস, উত্তেজনা দিয়েই ক্লাস নিতে হবে, তাই না? উত্তেজিত 27-এর ক্লাস। বলো ক্লিয়ার ভাবে বুঝতে পারছো কিনা বলো। ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো কিনা বলো। ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো কিনা বলো। সবাইকে ক্লিয়ার? ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ফাইন, এই তো দেখি অনেকেই ক্লিয়ার। অল ক্লিয়ার ভাইয়া। এল মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই তো নতুন জানলাম। এল মানে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তাই না? এল মানে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা।
ওকে, এটা 27-এর ক্লাস, এই জন্য পোলাপান কম উপস্থিত হয়েছে। তাহলে আমরা একটু সামারি করি। এটা ছিল হচ্ছে অরবিট, এটা ছিল হচ্ছে অরবিটালের কনসেপ্টটা ক্লিয়ার করা, এটা ছিল এন এবং এটা ছিল হচ্ছে এল। আমি কিন্তু একদম টু দা পয়েন্টে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করলাম, হ্যাঁ, ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করলাম। এইবার আসো আমরা অরবিটালের শক্তিক্রম সম্পর্কে জানার চেষ্টা করব। অরবিটালের শক্তিক্রম সম্পর্কে জানার চেষ্টা করব। অরবিটালের শক্তিক্রম ব্যাপারটা কি, চলো তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। অরবিটালের শক্তিক্রম সম্পর্কে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? অরবিটালের শক্তিক্রম, শক্তিক্রম বলতে কি বোঝায়? শক্তিক্রম, কোথায় আগে ইলেকট্রন যাবে, কোথায় পরে ইলেকট্রন যাবে, হ্যাঁ, কোথায় আগে ইলেকট্রন যাবে, কোথায় পরে ইলেকট্রন যাবে, আমরা এখন সেটাই জানার চেষ্টা করব, ঠিক আছে? আমরা এখন সেটাই জানার চেষ্টা করব, শক্তিক্রম সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ফাইন, এবার আসো, এইটার জন্য আমাদের শিখতে হবে হচ্ছে আউফবাউ নীতি। আউফবাউ নীতি নাম শুনেছ হয়তো, আউফবাউ নীতি। আউফবাউ নীতি মানে কি? আউফবাউ নীতি মানে হচ্ছে নিচতলায় শক্তি কম, উপরের তলায় শক্তি বেশি। ইলেকট্রন নিচতলা থেকে আস্তে আস্তে উপরের তলায় উঠবে। কনসেপ্টটা ছিল ওরকম, ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, পরে আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরে যাবে, এইভাবে। আউফবাউ হচ্ছে জার্মান শব্দ, এটা একটা জার্মান শব্দ আউফবাউ, যেটা, এটা কিন্তু বিজ্ঞানীর নাম না, হ্যাঁ, অনেকেই ভাই বানিয়েছে এটা ছেলে মানুষ নাকি মেয়ে মানুষ, এরকম কিছু না। আউফবাউ, আউফবাউ কোনো ছেলে মেয়ে না, এটা জার্মান শব্দ আউফবাউ থেকে এসেছে। ইংরেজিতে প্রতিশব্দ করলে কি হয়? টু বিল্ডিং আপ, আস্তে আস্তে উপরের দিকে ওঠা, উপরের দিকে ওঠা। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাসে যাচ্ছি। তোমাদেরকে যদি প্রথমে জিজ্ঞাসা করতাম, আচ্ছা বলো তো আউফবাউ কি ছেলে নাকি মেয়ে, অনেকে বলতো ছেলে, অনেকে বলতো মেয়ে, হ্যাঁ, বাট এটা টু বিল্ডিং আপ, ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টু বিল্ডিং আপ, টু বিল্ডিং আপ, টু বিল্ডিং আপ, হ্যাঁ। ওকে, তো এইটার কনসেপ্টটা অনেকটা এরকম, ইলেকট্রন প্রথমে যাবে কম শক্তি স্তরে, কম শক্তি স্তরে, পরে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে, পরে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। এটা আমরা কেমনে বুঝবো? এটা বোঝার খুব সুন্দর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে n+l, হ্যাঁ, n+l। এতক্ষণ ধরে যেটা বুঝে আসলাম তোমাদেরকে, n+l, যার n+l বেশি সে বেশি শক্তির অরবিটাল, যার n+l কম সে কম শক্তির অরবিটাল। তাহলে যার n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, n+l এর মান কম, সে কম শক্তির অরবিটাল, সে কম শক্তির অরবিটাল। বিপরীতে যার n+l এর ভ্যালু বেশি সে বেশি শক্তি সম্পন্ন অরবিটাল। আর দুজনের মধ্যে দুইটা যদি সেম হয়ে যায়, যদি দুইটার n+l একই হয়, তবে যার n কম সে কম শক্তির অরবিটাল। আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি তোমাদেরকে, তোমরা তো গাধা, এক্সাম্পল না দিলে বুঝতে পারবা না। চলো এবার তোমাদেরকে এক্সাম্পল দেই, হ্যাঁ, এক্সাম্পল দিলে বুঝতে পারবা। কনসেপ্টটা দেখো, কনসেপ্টটা হচ্ছে n এবং l কি জিনিস সেটা কিন্তু তোমরা এই পেজ থেকেই বুঝে ফেলছো, তাই না? n এবং l কি জিনিস সেটা এই পেজ থেকে তোমরা খুব ভালো করে বুঝে গেছো। এবার আমরা যেটা বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে n+l কিভাবে কাজে লাগাবা। দেখো, তোমাকে যদি বলি 3s, এইটার মানে n+l কত জানো? সামনের সংখ্যাটা হচ্ছে n আর s হচ্ছে l, তাহলে n+l, তাই না? তাহলে n এর মান হচ্ছে 3, l এর মান s এর জন্য কত? l এর মান s এর জন্য কত? 0, p এর জন্য কত? 1, d এর জন্য কত? 2, f এর জন্য কত? 3। তাই এবার বলো তো n+l এর মান কত 3s এর জন্য? 3 + 0 সমান হচ্ছে 3।
এবার যদি বলি 4p সমান কত n প্লাস l এ, n হচ্ছে 4, p এর জন্য কত বলতো, p এর জন্য কত 1, তাহলে হচ্ছে 5। এই দুইটার মধ্যে কার শক্তি বেশি? এই দুইটার মধ্যে 4p শক্তি বেশি। কার শক্তি কম? 3s এর শক্তি কম। কোনটাতে আগে ইলেকট্রন যাবে? আগে 3s এ যাবে। বুঝতে পারছো? কোনটাতে আগে ইলেকট্রন যাবে? যার n প্লাস l এর মান কম। কোনটাতে পরে ইলেকট্রন যাবে? যার n প্লাস l এর ভ্যালু বেশি। এবার চলো খুব সুন্দর একটা জিনিস তোমাদেরকে শেখাই। হ্যাঁ, 3p, n প্লাস l এর ভ্যালু কত বলতো? 4s এ n প্লাস l এর ভ্যালু কত বলতো? এই দুইটা তোমরা আগে বলো। আমি তো কিছুক্ষণ আগেই বললাম l এর ভ্যালু 0 1 2 3, এটার মানে হচ্ছে s p d এবং f। এটা দেখে দেখে বলো এই দুইটার ক্ষেত্রে n প্লাস l এর ভ্যালু কত। শক্তি কম বেশি সেটা পরের হিসাব, আগে তো জানতে হবে কার n প্লাস l এর ভ্যালু কত সেইটা, তাই না? তারপর না হয় আমি বুঝবো কার শক্তি বেশি কার শক্তি কম। ক্লাস 10এই পারি, এসএসসি পাওয়ার প্লেতে আপনার স্টুডেন্ট ছিলাম তো। ও তুহিন বলেছে ভাইয়া এগুলো ক্লাস 5এই পারি, 5ম শ্রেণীর পাওয়ার প্লে প্রোগ্রামে আপনার স্টুডেন্ট ছিলাম, তাই তুহিন? ওকে, তাহলে উত্তর দাও। উত্তর দাও কি হবে একটু বলে ফেলো। এটা কিন্তু আমাদের এইচএসসি 2027 কেমিস্ট্রি সাইকেল 1 এর জন্য ক্লাস, বেসিক বিল্ডিং ক্লাস, বিবিসি ক্লাস। হ্যাঁ, বেসিক বিল্ডিং ক্লাস। হোপফুলি তোমরা এগুলো বুঝতে পেরেছো, বুঝতে পারছো। 4 4 দুইটাই 4 4, ফাইন। দেখি তো, n হচ্ছে 3, l হচ্ছে 1 সমান 4, আর এখানে 4 প্লাস s এর জন্য 0 সমান 4। তাহলে এবার কিভাবে বুঝবো কোনটা শক্তি বেশি কোনটা শক্তি কম? তাহলে তখন বলে দিছিলাম যদি দুইটা n প্লাস l একই হয় তবে যার n কম সে কম শক্তির অরবিটাল। তাহলে 3p হচ্ছে কম শক্তির অরবিটাল, 4s হচ্ছে বেশি শক্তির অরবিটাল। তাহলে এবার বলো তো 3p এবং 4s এর মধ্যে কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে? আব্বা বলে দিছে ইলেকট্রন প্রথমে কম শক্তি স্তরে প্রবেশ করবে, কম শক্তির অরবিটালে প্রবেশ করবে। কম শক্তি স্তরে তো না, কম শক্তির অরবিটালে। কম শক্তির অরবিটালে ইলেকট্রন প্রথম কম শক্তির অরবিটালে, পরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। উচ্চ শক্তি স্তরে না, উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। তাহলে এবার কোনটাতে আগে প্রবেশ করবে? ফাইন, এভরিথিং ইজ ক্লিয়ারড, ফাইন। এই তো দেখি সবাই বুঝে যাচ্ছ। ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, পরে ক্রমানুসারে উচ্চ শক্তি স্তর বিশিষ্ট অরবিটালে প্রবেশ করে। সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, পরে ক্রমানুসারে উচ্চ শক্তি স্তর বিশিষ্ট অরবিটালে প্রবেশ করে। তাহলে দেখো তো অনেক সহজ না? দেখলেই বুঝে যাবা, বেশ সহজ। তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 1s 2s 2p 3s। দেখি তো কে কয়টা বলতে পারো। 1s এর পরে কি হবে, 2s এর পরে কি হবে, 3s 3p কোনটার পরে কি হবে দেখি তো। সবাইকে লেখা শুরু করো তো, একটা প্রতিযোগিতা শুরু হোক। দেখি কে কতদূর পর্যন্ত যে আটকা যায়। কেউ বই দেখবা না, বই দেখলে কিন্তু হাই বেঞ্চের উপর কান ধরে দাঁড় করায় রাখবো। ওকে, বলো 1s 2s 2p 3s, তারপর কি 3p 4s 3d, যাও তারপর দেখি কতগুলো পারো। কোনটার পরে কোনটা দেখি, কোনটার পরে কোনটা বলতে থাকো বলতে থাকো, ঠিক আছে? দেখি কে কতদূর পর্যন্ত তোমরা যাইতে পারো। কার কয়টা মুখস্থ আছে আমি একটু দেখবো, কার কয়টা মুখস্থ আছে। কার কয়টা মুখস্থ আছে আমি সেটা একটু দেখবো। 4p তো বলতে বলিনি, 1s এর পরে 2s 2s এর পর 3s, কিসের পরে কি হবে সেটা বলো। 1s এর পর 2s এরকম না, 1s 2s 2p 3s ইলেকট্রন বিন্যাস করতে গেলে তো এটাই লাগবে। 3p 4s, এভাবে কিসের পরে কি যাইতে থাকবে, এভাবে কিসের পরে কি যাইতে থাকবে সেটা জানা দরকার না? মানে কিসের পরে কি যাইতে থাকবে, কোনটার পরে কি যাবে, এটা তো মুখস্থ থাকা দরকার, তাই না? গট গট করে মুখস্থ করো, সবাই মুখস্থ করো মুখস্থ করো। ফাইন, অনেকে লিখতেছে, অনেকে দাঁত ভেঙে যাচ্ছে,
অনেকেই চুরি করতেছে বই দেখে দেখে। নিলয় সেন 4P পর্যন্ত লিখতে পারছো, তারপরে কি হবে? চলো এবার তোমাদেরকে একটা দারুণ জিনিস শেখাবো, হ্যাঁ। সেটা হচ্ছে আমরা অরবিটাল শক্তিক্রম মনে রাখার ট্রিক্স শেখাবো তোমাদেরকে, হ্যাঁ। সবাই একটু খাতায় নোট করে নিবা। শক্তিক্রম মনে রাখার ট্রিক্স, শেখাবো আমরা। পুরো ইন্টারমিডিয়েট জুড়ে এটা তোমাদের কাজে লাগবে, হ্যাঁ। শক্তিক্রম মনে রাখার খুব দারুণ একটা ট্রিক্স শেখাবো তোমাদেরকে। এরপর কখনো ভুল হবে না কোনটার পরে কোন শক্তি স্তরটা আসবে, হ্যাঁ। অরবিটাল শক্তিক্রম মনে রাখার একটা দারুণ ট্রিক্স আমরা শিখবো। দেখি সবাই তো পারো, দেখে দেখে লিখছো। জান্নাত লিখেছো মনে হয়, অনেকগুলো লিখেছো, বাট মুখস্থ করে লিখেছো কিনা আমি জানি না, বাট এটা মুখস্থ থাকতে হবে। কারণ যদি কখনো হঠাৎ করে তোমার এমন হয় যে তোমার ব্রোমিনের ইলেকট্রন বিন্যাস করতে হচ্ছে, ক্যাডমিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে হচ্ছে, তখন তুমি কি করবা? তুমি প্রোটন সংখ্যা জানো বা পারমাণবিক সংখ্যা জানো, বাট তুমি ইলেকট্রন বিন্যাস করতে গেলে জানো না যে কোন শক্তি স্তর পরে কোন শক্তি স্তর আসবে, অরবিটালের কার শক্তি কম কার শক্তি বেশি। তো চলো আমরা খুব দারুণ একটা জিনিস শিখবো। দেখো আমরা প্রথমে খুব সুন্দর একটা সূত্র দিয়ে আমরা এটা মনে রাখবো, হ্যাঁ। দেখো কিভাবে সূত্রটা হচ্ছে শোনো আবার শোনো, মুখস্থ করবো আমার সাথে সাথে। শোনো প্রিয়া শোনো, হ্যাঁ প্রিয়া শোনো, আমরা একটা গান লিখছি অ্যাকচুয়ালি। শোনো প্রিয়া শোনো, হ্যাঁ। এখন সেম জিনিস কিন্তু ডাবল ডাবল করে লিখছি, যাই লিখছি ডাবল লিখছি, মুখস্থ করে ফেলো আমার সাথে সাথে। এরপর লিখছি হচ্ছে, দেখো ডিপিএস করো তো বুঝো, তাই না? ব্যাংকে টাকা জমা রাখ, ডিপিএস করো, যাই লিখছি দেখো প্রত্যেকটা দুইটা করে লিখছি। এতে কি উপকারটা হচ্ছে? এতে দেখো খুব দারুণ ভাবে আমার অরবিটাল শক্তিক্রমটা মুখস্থ হয়ে যাচ্ছে। এফডিপিএস করো, তার মানে ওই লাইনটা আবারও লিখতে হবে, এফডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, ঠিক আছে? তো চলো আমরা একটু রিভাইজ করি। শোনো প্রিয়া শোনো, ডিপিএস করো, এফডিপিএস করো, কি মনে থাকবে? শোনো প্রিয়া শোনো, ডিপিএস করো, এফডিপিএস করো, তাই বলে আবার এইভাবে করে কবিতা দিয়ে আবার গার্লফ্রেন্ডের চিঠি লিখো না, হ্যাঁ, তাহলে আবার কিন্তু ধরা খেয়ে যাবা। তো এবার আসো এইটা শিখে আমাদের লাভটা কি হচ্ছে। তো চলো এটা শিখে আমাদের কি লাভ হচ্ছে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এইটা শিখে আমাদের কি লাভটা হচ্ছে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখো এটা দিয়ে আমাদের যে লাভটা হচ্ছে, শোনো মানে হচ্ছে এস, আবার শোনো মানে হচ্ছে এস, প্রিয়া মানে হচ্ছে পি, শোনো হচ্ছে যেহেতু পাশে পিএস, প্রিয়া মানে পি, শোনো মানে হচ্ছে এস। ডিপিএস মানে কি? ডিপিএস, আবার ডিপিএস, এফডিপিএস মানে কি? জাস্ট পাশাপাশি লিখে দিবা, এফডিপিএস, আবার কি এটা ডাবল, এফডিপিএস, ঠিক আছে? এফডিপিএস। শোনো প্রিয়া শোনো, ডিপিএস করো, এফডিপিএস করো, এইটুকু তো বুঝতে পারছো তাই না? প্রত্যেকের প্রথম শব্দটা শুধু নিয়েছি, তাই না? ওকে, এইবার দেখো খুব দারুণ একটা জিনিস মনে থাকবে এটা। শোনো এস, প্রিয়া শোনো পিএস, ডিপিএস করো, ডিপিএস, এফডিপিএস করো, এবার জাস্ট নাম্বার বসাই দিলেই খেলা শেষ। নাম্বারটা কেমনে বসাবো দেখো, প্রথমে হচ্ছে একের পরে কি 2, সবগুলো ডাবল ডাবল করে লিখবো। এক শুধু একবার লিখবো, বাকি সবকিছু ডাবল ডাবল লিখবো। 1, এরপর হচ্ছে 2, তাহলে 2 আরেকবার, এরপর হচ্ছে 3 আরেকবার, এরপর হচ্ছে 4 আরেকবার,
এরপর হচ্ছে 5, আর তো নাই। বুঝতে পারছো? 1 শুধু একবার লিখবো, বাকি সব কিছু দুইবার দুইবার করে লিখবো। 2 2, 3 3, 4 4, 5, এরপর তো নাই। তাহলে এই ঘরগুলোতে কি লিখবো? ডান পাশে যেগুলো আছে ওগুলোতে হচ্ছে শুধুমাত্র তার পরের সংখ্যাটা বসাই দিব। 1 2 তো গুনতে পারো নাকি? একের ঘরের নামটা পড়ছো? ছোটবেলায় 1 থেকে 1000 পর্যন্ত গুনতে বলতো না? মা বাবা বলতো 1 থেকে 1000 পর্যন্ত গুন, 900 পর্যন্ত গুনা ফেলতা, তারপর ভুল হয়ে যাইতো। একের ঘরের নামটা রিভাইজ করবো আমরা এখন। 1 1 কে 1, 2 1 কে 2, 3 1 কে 3। যারা গাধা আছো তাদের জন্য আর কি রিভাইজ করাচ্ছি। হ্যাঁ, অনেক গাধা আছো তো একের ঘরের নামটাও পারো না। ছোটবেলায় একের ঘরের নামটা যখন পড়তে দিত তখন দেখা যেত 2-3 দিন ধরে মুখস্থ করতে। আচ্ছা আসো সেই সব গাধাদের কথাই বলছি। ডান পাশে কি হবে? জাস্ট পরের সংখ্যাটা বসাই দিব। ডান পাশে কি হবে? জাস্ট পরের সংখ্যাটা বসাই দিব। হ্যাঁ, ডান পাশে পরের সংখ্যাটা শুধু বসাই দিলেই হয়ে যাবে। একদম পরের সংখ্যাটা বসাই দিব। ডান পাশে কি করব? পরের সংখ্যাটা বসাই দিব। হ্যাঁ, ডান পাশে শুধু তার পরের সংখ্যাটা বসাই দিব। ওকে, সো ডানে আমাদের কাজটা কি? ডানে আমাদের কাজটা হচ্ছে জাস্ট পরের সংখ্যাটা বসায় দেওয়া। যেমন দেখো তুমি 1 2 2 3 3 4 4 5 লিখলা, তাই না? এখন আমাদের কাজটা হচ্ছে 2 এর পরের সংখ্যাটা কি? 2 এর পরের সংখ্যাটা হচ্ছে 3, 3 এর পরের সংখ্যাটা হচ্ছে 4, 3 এর পরে কি হবে? দেখো 3 এর পরে কি হবে? 4, তারপরে কি? 5, 4 এর পরে 5, 5 এর পরে 6, 4 এর পরে 5, 5 এর পরে 6, 6 এর পরে 7। আবার দেখো 5 এর পরে 6, 6 এর পরে 7, 7 এর পরে 8। একদম সিম্পলি এইটা হচ্ছে একের ঘরের নামটা ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ, আজিজুল হাকিম একবার মুখস্থ করে দেখো, পরবর্তীতে দেখবা খুব ইজি লাগবে তোমাদের এগুলা। হ্যাঁ, তাহলে শেষ। এখন শুধু একটাই কাজ আছে, কোনটার পরে কি হবে। দেখো কোনটার পরে কি তৈরি হবে, কোনটার পরে কি হবে, জাস্ট এটুকুই বাকি আছে। 1s, 1s এর পরে 2s, 2s এর পরে 2p 3s, 3p 4s, ওই যে ওখানে লিখছিলাম যেগুলো। তারপর 3d 4p 5s, 4d 5p 6s, 4f 5d 6p 7s, 5f 6d 7p 8s। বুঝতে পারছো? তারপরে এইটাই হচ্ছে সিকোয়েন্স, এবং এই সিকোয়েন্স তৈরি করার ক্ষেত্রে একটা কনসেপ্ট কাজ করেছে, তোমরা হয়তো এই মাঝখানে খেয়াল করনি। এখানে তোমরা দেখবা n প্লাস l এর একটা দারুণ কম্বিনেশন তৈরি হয়েছে। n প্লাস l এর একটা কম্বিনেশন তৈরি হয়ে গেছে। দেখো এখানে n প্লাস l এর ভ্যালু কত? 1, n প্লাস l এর ভ্যালু কত? 2, n প্লাস l এর ভ্যালু কত? 3, n প্লাস l এর ভ্যালু কত? 4, n প্লাস l এর ভ্যালু কত? 5, n প্লাস l এর ভ্যালু কত? 6, n প্লাস l এর ভ্যালু কত? n প্লাস l এর ভ্যালু কত? বসাইতে থাকো শুধু। n প্লাস l এর ভ্যালু কত? 7, n প্লাস l এর ভ্যালু কত? 8, 5 আর 3 8, 6 আর 2 8, 7 আর 1 8, 8 আর 0 8। বুঝতে পারছো? অনেকগুলো কনসেপ্ট একসাথে করেই কিন্তু আমি শিখাইলাম এটা। তাইলে 1s, 2s, 2p 3s, 3p 4s, 3d 4p 5s, 4d 5p 6s, 4f 5d 6p 7s, 5f 6d 7p 8s। এক নিঃশ্বাসে বলা মুখস্থ করে ফেলো। এখন কি আর কোনো সমস্যা আছে? 100তম মৌলের ইলেকট্রন বিন্যাস করতে দিলে কোনো সমস্যা আছে? 118তম মৌলের ইলেকট্রন বিন্যাস করতে দিলে কোনো সমস্যা আছে? সমস্যা তো নাই। কোনটার পরে কি বসবে এবং এস এ কয়টা ইলেকট্রন, পিতে কয়টা ইলেকট্রন, ডিতে কয়টা ইলেকট্রন, সেগুলো যদি আমি জেনে ফেলতে পারি তাহলে এটা কিন্তু আমার কাছে একদম সহজ, তাই না? প্রথমবার এটা যখন মুখস্থ করছো একটু প্যারা লাগছে, বাট এটা যখন অ্যাপ্লাই করতে থাকবা, এখন কি তোমার 3 1 কে 3, 3 2 6, 3 3 9, মানে 3 নং কত এটা মুখস্থ করতে গেলে কি 3 1 কে 3 থেকে শুরু করা লাগে? লাগে? পোলাপান, বদমাইশ পোলাপান। মানে 3 নং কত সেটা মুখস্থ করতে গেলে কি 3 1 কে 3, 3 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 নং 27, এমনি যাওয়া লাগে নাকি একবারেই হয়ে যায়? তুমি যখন একটা জিনিস মুখস্থ করছো তখন তো A to Z জানতে হবে, আর তুমি ইলেকট্রন বিন্যাস করতে যে দেখো অটোমেটিক্যালি তোমার এটা মাথায় থাকবে। তাহলে আমরা n প্লাস l এর ভ্যালু অনুযায়ী শোনো শোনো প্রিয়া শোনাতে ভাগ করলাম। তাই বলে সত্যিকারের প্রিয়া শোনার দরকার নাই। 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s, 5f, 4d, 7p, 8s। এটার মাধ্যমে আমরা ইলেকট্রন বিন্যাস বোঝার জন্য যত ধরনের কনসেপ্ট রয়েছে সব কিছু দেখো খুব সহজে আমরা মনে রাখার চেষ্টা করলাম।
দেখো জিনিসটাকে অনেক ইজি হয়ে গেল না? সব শেষ করা যায়, 10 মিনিটে সব শেষ করা যায়। এইবার আমরা যাব হচ্ছে ইলেকট্রন বিন্যাসে। তোমার কিছুক্ষণ আগে কি শিখাইলাম, যে এস এ 2টা, পি তে 6টা, ডি তে 10টা, এফ এ 14টা ইলেকট্রন থাকতে পারে। তা যদি থাকে এবং কার শক্তিক্রম কিরকম হবে সেটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে ইলেকট্রন বিন্যাস তোমার কাছে এখন একদম সহজ, তাই না? ইলেকট্রন বিন্যাস তোমার কাছে এখন একদম সহজ। এবার একদম কোপাকুপি ইলেকট্রন বিন্যাস করব আমরা এখন। কোপাকুপি ইলেকট্রন বিন্যাস একটা একটা করে ধরবো, সব কয়টা মুখস্থ করে ফেলবো, ফকা ক্লিয়ার। এটা একটু মুখস্থ করেই দেখো, আজকে সারা রাত ধরে তোমরা সেটা মুখস্থ করবা। শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া, শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো, শেষ। অনেক সহজ, অনেক সহজ। এই যে n প্লাস এল এর মান অনুযায়ী তো আমরা আরেকবার রিভাইজ করে ফেললাম, তাই না? এইটাকে আমরা বলছি হচ্ছে আউফবাউ নীতি। এটাকে কি বলছি? আউফবাউ নীতি। এবার তাইলে চলো আমরা ইলেকট্রন বিন্যাস করে ফেলি। এইবার ইলেকট্রন বিন্যাস করি, চলো। এবার ইলেকট্রন বিন্যাসের খেলা শুরু। হাইড্রোজেন 1, তাই না? তাহলে হবে কি 1s1, তাই না? হিলিয়াম 1s2, লিথিয়াম 1s এর পরে 2s, 2s এ থাকবে একটা, বেরিলিয়াম 1s2, 2s2, বোরন 5, তাই না? বোরন হচ্ছে 5, তাহলে 1s2, 2s2, 2p1, কার্বন হচ্ছে 6, 1s2, 2s2, 2p2, নাইট্রোজেন হচ্ছে 7, 1s2, 2s2, 2p3, অক্সিজেন হচ্ছে 8, 1s2, 2s2, 2p4, ফ্লোরিন 9, 1s2, 2s2, 2p5, নিয়ন হচ্ছে 10, 1s2, 2s2, 2p6। এইবার দেখো কত সহজ হয়ে গেল ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস সহজ হয়ে গেছে না? দেখো সব ইলেকট্রন বিন্যাস দেখো, জাস্ট 1s, 2s, 1s, 2s, 2p3s, এইভাবে করে আমরা চলে যেতে পারছি। এটা কেন পারছি? এটা পারার পেছনে কারণ হচ্ছে আগের বেসিক গুলো তোমার একদম ক্লিয়ার, এই জন্য তুমি এগুলা করতে পারছো। ওকে, এগুলো তোমরা খুব সহজেই কিন্তু করতে পারছো এখন। ওকে, বাকিগুলোতে চলো চলে যাই। আমরা সোডিয়ামে যাব এবার। হ্যাঁ, সোডিয়াম হচ্ছে 11, তাহলে আমরা জাস্ট এস এ 2টা, 2s2, 2p6, আর কয়টা আছে? একটা আছে, তাহলে 3s1। এবার ম্যাগনেসিয়াম 12, তাহলে জাস্ট লাস্ট অরবিটালে একটা ইলেকট্রন বেড়ে যাবে, 2s2, 2p6 এবং 3s2। বুঝতে পারছো? ধরো আমরা ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম 20, কিভাবে করব? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 6 4 10 18। এবার 4s এ 2টা ইলেকট্রন যাবে, কারণ 3p এবং 4s এর মধ্যে 3p তে আগে ইলেকট্রন যায়, তারপর 4s এ যায়। এবার যদি বলা হয় আয়রনের ইলেকট্রন বিন্যাস, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, এবার 3d। 4s এর পরে 3d আসে, এটা মাথায় রাখবা। 4s লাস্টেও যদি দেখাও, আগে ইলেকট্রন 4s এ যাবে, তারপর 3d তে যাবে। বাকি আছে 6টা, 6 এখানে। 2টা নিয়ে তোমরা অনেক প্যারা খাও, সেই 2টা এখন শেখাবো। একটা হচ্ছে ক্রোমিয়াম 24, ইলেকট্রন বিন্যাস কি হওয়া উচিত? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d4, এরকম হওয়ার কথা, তাই না? হওয়ার কথা, এরকম হবার কথা। এবার আসলে কি এরকম হয়? মনে রাখবা একটা জিনিস, সেটা হচ্ছে ডি অরবিটালে ডি অর্ধপূর্ণ হচ্ছে d5 আর ডি পূর্ণ হচ্ছে d10, তাই না? এটাকে আমরা বলছি অর্ধপূর্ণ, আর এটাকে আমরা বলছি হচ্ছে পূর্ণ। এই দুটো অবস্থায় ডি থাকে হচ্ছে স্থিতিশীল। হ্যাঁ,
কি থাকে, ডি থাকে স্থিতিশীল, সে স্থিতিশীল হতে চায়, ডি অরবিটাল স্থিতিশীল হতে চায় D5 এবং D10 অবস্থায়। এবং যদি থাকে 4, 5 হয়ে যেতে চায়, কারণ স্থিতিশীলতার খুব কাছাকাছি। যদি D9 থাকে তাহলে D10 হয়ে যেতে চায়। কিন্তু কে তাকে D4 থেকে 5 বানাবে, কে থাকে 9 থেকে 10 বানাবে? তার পাশের অরবিটাল, এই যে 4s তাকে একটা ইলেকট্রন দিয়ে D5 বানায় দিবে। যদি কখনো এমন হয় D9, তাহলে সে একটা ইলেকট্রন দিয়ে তাকে D10 বানায় দিবে। তাহলে এইটা হচ্ছে হবার কথা, বাট এটা ভুল ইলেকট্রন বিন্যাস। কারেক্ট ইলেকট্রন বিন্যাসটা কি? কারেক্ট ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 4s1 3d5। এইটা হচ্ছে কারেক্ট ইলেকট্রন বিন্যাস। কখনো এরকমও দেখতে পারো 3d5 4s1, কখনো এমন দেখতে পারো 3d5 4h1। হ্যাঁ, অনেক সুন্দর করে বুঝিয়েছেন ভাইয়া। 30 পর্যন্ত পারমাণবিক ভর কিভাবে মনে রাখবা আমি সেটা তোমাদেরকে শেখাবো। 30 পর্যন্ত পারমাণবিক ভর কিভাবে মনে রাখবা সেটা আমি তোমাদেরকে শেখাবো। মানে 30 পর্যন্ত কিভাবে মনে রাখবা সেটা আমি তোমাদেরকে শেখাবো। হ্যাঁ, 30 পর্যন্ত কিভাবে মনে রাখবা। ওকে, আচ্ছা ফাইন। 30 পর্যন্ত পারমাণবিক ভর কেমনে মনে রাখবা সেইটা আমি তোমাদেরকে শেখাবো। আপাতত পারমাণবিক সংখ্যাটা নিয়ে কাজ করো। এবার আসো কপারের ক্ষেত্রে। কপার 29, ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা 2p6 3s2 3d9, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9, এইটা হবার কথা। বাট আমরা কিছুক্ষণ আগে কি পড়লাম? আমরা কিছুক্ষণ আগে কি পড়লাম বলতো? অর্ধপূর্ণ অবস্থায়, অর্ধপূর্ণ অবস্থায় সেটা পূর্ণ হতে, সরি, অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় যদি এমন হয় একটা ইলেকট্রন শর্ট আছে, তাহলে সে স্থিতিশীল হতে চায়, অর্ধপূর্ণ কিংবা পূর্ণ হতে চায়। সে তাতে কে হেল্প করে? পাশের অরবিটালটা তাকে হেল্প করে। এই যে পাশের অরবিটালটা তাকে হেল্প করে। তাহলে ফাইনালি সত্যটা কি? সত্য হচ্ছে 4s1 3d10। এটা হচ্ছে কারেক্ট ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, এই দুইটা হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের একটা পার্ট। এই যে এই দুইটা, এটা হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। একই শো করে, এটা হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস শো করে। সো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস বলতে আমরা কি বুঝি? এই যে D5 এবং D10 আমাদের মূলত লাগবে কি জানো? 1 থেকে 30 মৌলের ইলেকট্রন বিন্যাস লাগবে। 1 থেকে 30 মৌলের ইলেকট্রন বিন্যাস। এইটা হচ্ছে আজকের ক্লাসের পর সবার HW, যে HWটা করে বন্দিপোষলা গ্রুপের সবাইকে আমি যেন সাবমিট করতে দেখি। একটা যদি সাবমিট না করছো তাহলে পরদিন কিন্তু আর ক্লাস নিতে আসবো না। ঠিক আছে, ক্লাস শেষে সাথে সাথে এইটা তোমরা HW আকারে প্রাইভেট গ্রুপ, বন্দিপোষলা পাবলিক গ্রুপে সাবমিট করবে। ঠিক আছে, তো আমরা দেখো আমরা 1 থেকে 30-এর মধ্যে ম্যাক্সিমামটাই তোমাদেরকে করাই দিলাম। বাট এইটা কেমিস্ট্রিতে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক, সব জায়গাতে তোমাদের কাছে লাগবে এই টপিকটা। ইলেকট্রন বিন্যাস করো, ইলেকট্রন বিন্যাস করো। সো ইলেকট্রন বিন্যাসের একটা বেসিক আইডিয়া তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমরা একটু প্রথম থেকে আসার চেষ্টা করি। দেখো প্রথম থেকে দেখো ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাসে কি হয়েছে দেখো, প্রথমে আমরা অরবিট সম্পর্কে জানার চেষ্টা করেছি। অরবিটে কিভাবে ইলেকট্রন থাকে, অরবিটকে কি দ্বারা প্রকাশ করা হয়। এরপর আমরা অরবিটাল সম্পর্কে জানার চেষ্টা করেছি, কোন অরবিটালে কতগুলো করে ইলেকট্রন থাকে, সূত্রটা আসলে কি। এরপর আমরা গিয়েছি অরবিটালে যে ইলেকট্রন প্রবেশ করবে সেখানে কোন সূত্র মেইনটেইন করে কাজ করা হয়, এটাকে আমরা বলছি আউফবাউ নীতি। আউফবাউ নীতিটা তোমাদেরকে বুঝাইলাম। আউফবাউ নীতির আরেকটা নাম হচ্ছে কিন্তু N+L নীতি। এরপর কি হয়েছে দেখো, সেই শক্তিক্রম মনে রাখার ট্রিক্স। শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া, শোনো, কিন্তু খুব দারুণ একটা ট্রিক্স যেটা তোমাদের কেমিস্ট্রিতে খুব বেশি কাজে লাগবে। হ্যাঁ, খুব বেশি কাজে লাগবে। এরপর 1 থেকে 30 মৌলের ইলেকট্রন বিন্যাসের ম্যাক্সিমাম জিনিসপত্র তোমাদেরকে দেখাই দিলাম। সবাই ক্লাস শেষ করে সাথে সাথে এই ক্লাসের HWটা করবা, বন্দিপোষলা গ্রুপে জমা দিবা। এখন বলো তোমরা ইলেকট্রন বিন্যাস 1 থেকে 30 পর্যন্ত পারবা কিনা, এই ব্যাপারে তোমরা কনফিডেন্ট কিনা। অল ক্লিয়ার ভাইয়া, থ্যাঙ্কস, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। 27-এর প্রোগ্রামগুলোতে আমরা কিন্তু এইভাবেই তোমাদেরকে ক্লাস নিব, প্রত্যেকটা টপিক এভাবে ধরে ধরে পড়ানোর চেষ্টা করব। হোপফুলি কেমিস্ট্রির সাথে তোমাদের একটা দারুণ জার্নি হবে, এআর ভাইয়া, সৈকত ভাই এবং ডিডি ভাইয়ের সাথে। তো কেমিস্ট্রি ইনশাআল্লাহ তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমরা ঠিক সেভাবেই কেমিস্ট্রি পড়ানোর চেষ্টা করব। সো এসএসসি 25 যারা আছো, তোমাদের সামনে 13-14 তারিখে হয়তো তোমাদের এসএসসির রেজাল্ট দিবে। সো সেই রেজাল্টের আগে এই সময়টা তোমরা ট্রাই করো
যতটুকু পড়া আগায় রাখা যায় এবং সেই পড়াটুকু যদি তুমি এগিয়ে রাখতে পারো, তাহলে পরবর্তীতে যে এইচএসসি জার্নিটা আছে সেই জার্নিটা তোমার জন্য অনেক বেশি সহজ হবে। কারণ প্রথম পত্রে 5টা অধ্যায়, সেকেন্ড পেপারে আছে আরো 5টা অধ্যায়। সো সেই অধ্যায়গুলো কিন্তু প্রত্যেকটা এসএসসি প্রত্যেকটা চ্যাপ্টারের থেকে অনেক বড় বড়। সো সেই জার্নিতে তুমি যদি একটু এগিয়ে থাকতে চাও, তাহলে এখন থেকেই তোমাকে আসলে শুরু করতে হবে। তো শুরু করার জন্য এখনই পারফেক্ট সময়। অনেকে মনে করছো আরো 14-15 দিন পর যদি জার্নি শুরু করি কোনো অসুবিধা হবে না। অবশ্যই অসুবিধা হবে। এত বড় একটা সিলেবাস মাত্র 17-18 মাসের মধ্যে শেষ করতে হবে। সো যে তোমার থেকে আগে শুরু করবে সে তোমার থেকে এগিয়ে থাকবে, অ্যাডমিশনে তোমার থেকে আগে যাবে। সো এটা এসএসসি না, এটা হচ্ছে এইচএসসি। সো অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে। সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। তোমরা এইচডব্লিউটা কমপ্লিট করো এবং মধ্যভাষা গ্রুপে সবাই সাবমিট করবে। আমি চাইবো তোমরা প্রত্যেকে যেন এইচডব্লিউটা সাবমিট করো। সো দেখা হচ্ছে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।